হ্যালো স্টুডেন্টস, সবাইকে আরও একবার ওয়েলকাম। এসি স্যার অরূপ চক্রবর্তী আমার নাম। আমার ক্লাসে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলটাকে তোমরা সবাই ফলো করছো, ভালোবাসছো। তোমরা অবশ্যই তোমাদের মতামত আমাদের ক্লাসগুলোর নিচে যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে জানাও ক্লাসগুলো কেমন লাগছে। আমরা আজকে ফিজিক্সের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সিজিএল ওরিয়েন্টেড ক্লাস। তোমরা অনেকেই সিজিএল টায়ার 1 ক্লিয়ার করেছো, তো আমরা তো বলেছি এক্সাম ওরিয়েন্টেড ক্লাস রেগুলারলি আমরা প্রোভাইড করতে থাকবো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওরিয়েন্টেড অনেক ক্লাস করিয়েছি। আজকে আমি সিজিএল টায়ার 2 ওরিয়েন্টেড ক্লাস করাচ্ছি। টায়ার 2 এর কিছু ভালো ভালো কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি, প্রজেক্টেড কোয়েশ্চেন। তোমরা জানো এবছর প্রথম টায়ার 2তে জেনারেল নলেজ থাকছে। এবছর যারা পরীক্ষা দিচ্ছে তারা একদম ইতিহাস তার সাক্ষী থাকছে, বিকজ টায়ার 2-এ ফার্স্ট টাইম তারা এবার জিকের সম্মুখীন হচ্ছে। তো সেই জিকের মধ্যে যে ফিজিক্স পার্টটা আছে, যেখানে এক একটা কোয়েশ্চেন 3 নম্বর করে, তো সেরকম কিছু ভালো ভালো কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি। 3 নম্বরের কোয়েশ্চেন বলতে কীরকমভাবে প্র্যাকটিস করবে বাচ্চারা, দেখো একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি। টায়ার 1-এ এক একটা কোয়েশ্চেন 2 নম্বর করে, সেখানে যতটা রিলেটিভলি সহজ থাকে সেই অনুপাতে যখন টায়ার 2-তে তুমি ফেস করছো কোয়েশ্চেন্স, তো রিলেটিভলি আমরা বলতেই পারি রিলেটিভলি একটু কনসেপ্ট বেশি থাকবে। তো সেরকম কিছু ভালো ভালো কোয়েশ্চেন, যেরকম তোমরা পড়াশুনো করো সেরকমই পড়াশুনো করো। এমন কিছু নয় যে বিশাল আইআইটি লেভেলে পড়াশোনা করতে হবে, সেরকমটা কখনোই নয়। যেরকম তোমরা টায়ার 1-এর জন্য প্রিপারেশান নিয়েছো, সেই একই কাজ তোমরা টায়ার 2-এর জন্য করবে। একটু চেষ্টা করো যে ভালো ভালো কনসেপচুয়াল কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। সেরকম কিছু নমুনা আমি দেখাচ্ছি। চলো শুরু করা যাক। আমরা আজকে টায়ার 2 2022-এ যে নোটিফিকেশন বেরিয়েছিল সিজিএলের, তাতে টায়ার 1 অনেকেই ক্লিয়ার করেছে, রাইস থেকে প্রচুর ছাত্রছাত্রী ক্লিয়ার করেছে। তো সবাই দেখো, টায়ার 2-এর জন্য কিছু স্যাম্পল কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি, সেগুলো প্র্যাকটিস করব। দেখা যাক আজকের প্রথম কোয়েশ্চেন কী আছে। আজকের প্রথম কোয়েশ্চেন কী আছে? Which of the following scientific discoveries was made by C.V. Raman? সায়েন্টিস্ট C.V. Raman, ঠিক আছে, ইন্ডিয়ান ফিজিসিস্ট C.V. Raman, কী কারণে তাকে ফিজিক্সে নোবেল দেওয়া হয়? ঠিক আছে, তাহলে দেখা যাক। Which of the following scientific discoveries was made by C.V. Raman? C.V. Raman নিচের কোন ডিসকভারির সাথে রিলেটেড, এবং এই ডিসকভারির জন্য কিন্তু C.V. রামানকে নোবেল পর্যন্ত দেওয়া হয়। দেখা যাক অপশন কী কী দেওয়া আছে। ইন ইলাস্টিক স্ক্যাটারিং অফ লাইট বাই মলিকিউলস, সুপার কন্ডাক্টিভিটি, কন্ট্রোলড নিউক্লিয়ার ফিশন, আর সাইক্লোট্রন। 4টে অপশান দেওয়া আছে। কোন কাজের জন্য আমরা C.V. রামানকে মনে রেখেছি? অবশ্যই এক্ষেত্রে তোমাদের বলবো কারেক্ট আনসারটা হবে অপশান 1। অপশান 1 হচ্ছে কারেক্ট আনসার, ইন ইলাস্টিক স্ক্যাটারিং অফ লাইট বাই মলিকিউলস। একটু ছোটো ইনফরমেশান দেখে নাও তোমরা, একটু ইনফরমেশান দেখে নাও কী দেওয়া আছে। দেখো, C.V. Raman discovered the inelastic scattering of light by molecules in 1928, also named as Raman effect। তাহলে C.V. রামানকে আমরা তো জানি যে রামান এফেক্টের জন্য তিনি বিখ্যাত। তো তিনি হচ্ছে মলিকিউলসের সাথে যে ইনইলাস্টিক স্ক্যাটারিং ফোটনের, তো সেইটা নিয়ে তিনি ডিসকাস করেছিলেন। ইনইলাস্টিক স্ক্যাটারিং আর ইলাস্টিক স্ক্যাটারিংয়ের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে ধরো ইনইলাস্টিক স্ক্যাটারিংয়ে যে ইনসিডেন্ট লাইট আর যে স্ক্যাটার্ড লাইট দুজনের কিন্তু ওয়েভলেন্থ সেম থাকবে না যদি ইনইলাস্টিক স্ক্যাটারিং হয়। আর যদি ইলাস্টিক স্ক্যাটারিং হয় তাহলে ইনসিডেন্ট লাইট আর তোমার স্ক্যাটার্ড লাইটের ওয়েভলেন্থ সেম হবে। যদি ওয়েভলেন্থ ইনসিডেন্ট আর ওয়েভলেন্থ স্ক্যাটার্ড সেম হয়ে যায় সেটাকে আমরা বলি ইলাস্টিক স্ক্যাটারিং। আর যদি ওয়েভলেন্থ ইনসিডেন্ট আর ওয়েভলেন্থ স্ক্যাটারটা ডিফার করে, আলাদা হয়, তাহলে সেটাকে আমরা বলবো ইনইলাস্টিক স্ক্যাটারিং। তো দেখা যাক রামানের ক্ষেত্রে সেটাই হয়েছে। রামান স্ক্যাটারিং ইজ দ্য ইনইলাস্টিক স্ক্যাটারিং অফ আ ফোটন বাই মলিকিউলস হুইচ আর এক্সাইটেড টু হায়ার ভাইব্রেশনাল অথবা রোটেশনাল এনার্জি লেভেল। তাহলে হায়ার রোটেশনাল এনার্জি লেভেল অথবা ভাইব্রেশনাল এনার্জি লেভেলে থাকা কিছু মলিকিউলস, তাদের সাথে ফোটনের ইন্টারাকশন হচ্ছে এবং তাতে কি হচ্ছে, ওয়েভলেন্থের পরিবর্তন হচ্ছে। তো সেটাকে অবশ্যই আমরা ইনইলাস্টিক স্ক্যাটারিং বলছি। তো হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিজিসিস্ট টু উইন দ্য নোবেল প্রাইজ। দেখো, প্রথম নোবেল প্রাইজ এশিয়া থেকে ফিজিক্সে 1930 সালে তাকে কিন্তু দেওয়া হয় C.V. রামানকে। শুধু ইন্ডিয়ান বলবো না, এশিয়া থেকে প্রথম ফিজিসিস্ট যাকে 1930 সালে নোবেল দেওয়া হয়েছে। এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে তাকে কিন্তু আমরা ভারতরত্ন উপাধিও দিয়েছি। তাহলে ইন্ডিয়ান ফিজিসিস্ট যিনি ভারতরত্ন পেয়েছেন এবং ইন্ডিয়ান ফিজিসিস্ট যিনি এশিয়া থেকে প্রথম নোবেল পেয়েছেন, আনসার হচ্ছে C.V. রামান। চলে যাও আজকের পরবর্তী প্রশ্ন। আমি সরে গেলাম, যতটা দেখার দেখে নাও। এবার নেক্সট কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ অ্যামং দি ফলোয়িং ইজ আর কারেক্ট স্টেটমেন্টস? নিচের কোনটা অথবা কোনগুলো কারেক্ট স্টেটমেন্ট? দেখো, এরকম স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আমরা এক্সপেক্ট করতেই পারি। 3 নম্বরের কোয়েশ্চেন এক একটা, 3টে স্টেটমেন্ট দেওয়া আছে, এরপর অপশান দেওয়া আছে কোনটা ঠিক। তো দেখা যাক
ফার্স্ট স্টেটমেন্ট কি দেওয়া আছে? দ্য ইমেজেস produced by concave mirrors are always real images. The images produced by flat mirrors are always virtual images. Converging lens can produce virtual as well as real images. এই তিনটে স্টেটমেন্ট দেওয়ার পর তোমাকে বলছে যে কোনটা ঠিক, only one correct, only two correct, 1 and 2 correct ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। তাহলে দেখা যাক, আমরা রিড আউট করি। ইমেজেস প্রডিউসড বাই কনকেভ মিরর্স, ইমেজেস প্রডিউসড বাই কনকেভ মিরর্স আর অলওয়েজ রিয়েল। দেখো কনকেভ মিরর কিন্তু রিয়েল ইমেজের পাশাপাশি ভার্চুয়াল ইমেজও তৈরি করতে পারি। যেমন ডাক্তাররা, ধরো ডেন্টিস্ট, ইএনটি ডাক্তার, এরা কনকেভ মিররকে ব্যবহার করে তার ভার্চুয়াল ইমেজ, অবজেক্টের ভার্চুয়াল ইমেজ পাওয়ার জন্য, বা কনকেভ মিরর যে ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজ তৈরি করতে পারে সেই বৈশিষ্ট্যটা ডাক্তাররা ব্যবহার করে। ইএনটি ডাক্তার বা তোমার যেটা আমি বলেছিলাম আগেও যে ডেন্টিস্ট, তারা তাদের আয়না যেটা ব্যবহার করে, ঠিক আছে, সেটা হচ্ছে কনকেভ মিরর। মানে আমার দাঁতের মধ্যে বা তোমার দাঁতের মধ্যে যে ক্যাভিটিটা আছে সেটা তো ভেরি স্মল ইন সাইজ, তো সেই ক্যাভিটিটা যদি অবজেক্ট হয় তাকে মিররের ফোকাস দৈর্ঘ্যের মধ্যে বসানো হয় যাতে করে সেই অবজেক্টের একটা দীর্ঘায়িত, বড়, বিবর্ধিত, ম্যাগনিফাইড একটা ভার্চুয়াল ইমেজ পাওয়া যায়। তাহলে ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজ কিন্তু কনকেভ মিরর দিতে পারে। সুতরাং শুধু রিয়েল ইমেজ নয়, কনকেভ মিরর কিন্তু ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজও দিতে পারে। তাহলে এখানে যে লেখা ছিল ফার্স্ট স্টেটমেন্ট, ইমেজেস প্রডিউসড বাই কনকেভ মিরর্স আর অলওয়েজ রিয়েল, এক নম্বরটাকে কিন্তু আমরা নিচ্ছি না, কারণ শুধু রিয়েল তো নয়, ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজও কিন্তু কনকেভ মিরর বানাতে পারে। মনে রাখবো, সোলার কুকার মিরর দিয়ে কনকেভ মিরর কী করে, খাবার গরম করে, সেটা রিয়েল ইমেজের একটা এক্সাম্পল হবে। আর তোমার ডাক্তারের যে মিরর বললাম, ডেন্টিস্টস মিরর, ইএনটি ডক্টরস মিরর, তারা যে ম্যাগনিফিকেশন পারপাসে তোমার আয়নাটাকে ব্যবহার করে সেটা হচ্ছে ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজ তৈরি করে, দ্যাট ইজ অবশ্যই কনকেভ মিরর তার ভার্চুয়াল ইমেজের এক্সাম্পল। তাহলে কনকেভ মিরর দুটোই পারে। পরেরটা দেখো, দ্য ইমেজেস প্রডিউসড বাই ফ্ল্যাট মিরর্স আর অলওয়েজ ভার্চুয়াল। ফ্ল্যাট মিরর্স মানে তোমার বাড়িতে যে প্লেন মিরর আছে, এটা তো কারেক্ট স্টেটমেন্ট। প্লেন মিরর তো ভার্চুয়াল ইমেজই বানায়, প্লেন মিরর তো ভার্চুয়াল ইমেজই বানায়, তো 2 নম্বর স্টেটমেন্টটা কারেক্ট আছে। এখানে ফ্ল্যাট মিরর বলতে আমরা অবশ্যই প্লেন মিররের কথা বলবো, তো প্লেন মিরর অবশ্যই কিন্তু ভার্চুয়াল ইমেজ বানায়, ঠিক আছে, 2 নম্বর স্টেটমেন্ট কারেক্ট আছে। আচ্ছা, 3 নম্বর, কনভার্জিং লেন্স ক্যান প্রডিউস ভার্চুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ রিয়েল ইমেজ। 3 নম্বর স্টেটমেন্টটাও কারেক্ট আছে। কনভার্জিং লেন্স কিন্তু হবে কনভেক্স লেন্স। কনভার্জিং লেন্স কোনটা হবে? কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স দিয়ে আমরা রিয়েল আর ভার্চুয়াল দু রকমের ইমেজ বানাতে পারি। তাহলে মনে রাখবো, কনকেভ মিরর রিয়েল ভার্চুয়াল দু রকমের ইমেজ বানায়, আবার কনভেক্স লেন্স রিয়েল ভার্চুয়াল দু রকমের ইমেজ বানায়। কনভেক্স লেন্সের এক্সাম্পল হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। সেই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তুমি পেপার বার্ন করতে পারো, আবার সেই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তুমি ছোটো ছোটো লেটারকে বড় করে দেখতে পাও। ধরো টাকার মধ্যে, কারেন্সি নোটে যে ছোটো 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 যে তোমার ইয়েগুলো দেওয়া থাকে, সিম্বলসগুলো দেওয়া থাকে বা আর্টিস্টিক এফেক্টগুলো দেওয়া থাকে, সেগুলো যদি ম্যাগনিফাই করে দেখতে হয়, ইউ হ্যাভ টু ইউজ ম্যাগনিফাইং গ্লাস। তার পাশাপাশি আমরা বলবো যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে উই ক্যান বার্ন আ পেপার অলসো। তার মানে রিয়েল ভার্চুয়াল দু রকমেরই এফেক্ট কিন্তু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে করা যায়। সুতরাং 2 আর 3 দুটোকেই আমরা কারেক্ট বলবো। তাহলে অনলি 2 and 3 আর কারেক্ট, অপশান ডি হচ্ছে এখানে সঠিক বিকল্প। তাহলে বাকিগুলো কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে কোনটা কারেক্ট বলেছিল? তো অবশ্যই অপশান ডি হচ্ছে কারেক্ট। চলে যাও আজকের পরবর্তী কোয়েশ্চেন, আজকের পরবর্তী কোয়েশ্চেনে চলে যাও। Which of the following is correct about kinetic energy during the projectile motion? প্রজেক্টাইল মোশনের কাইনেটিক এনার্জি সম্পর্কে আমরা নিচের কোন সিদ্ধান্তে আসতে পারি? প্রজেক্টাইল মোশনের ছবি আঁকি এইরকম। তোমাদের আগেও বলেছি, ব্যাটসম্যান যখন ওভার বাউন্ডারি মারে তখন বলের যে পাথটা, সেই বলের পাথটা হচ্ছে অবশ্যই প্রজেক্টাইল পাথ, তো সেটা প্যারাবলিক পাথ। তো এইরকম পাথ আমি ড্র করেছি। এবার বলতে হবে গতিশক্তি, বলটার যে কাইনেটিক এনার্জি, বলটার যে কাইনেটিক এনার্জি সেটা কোথায় বেশি কোথায় কম। অপশানস পড়ো। ইট ইজ মিনিমাম অ্যাট দ্য পয়েন্ট অফ প্রজেকশন, ভালো করে পড়ো, আমি সরে গেছি। ইট ইজ মিনিমাম অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট, ইট ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট, ইট ইজ মিনিমাম অ্যাট দ্য পয়েন্ট অফ রিচিং দ্য গ্রাউন্ড। মনে রাখবো, হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি মিনিমাম হয়। যখন বলটাকে আমরা হিট করছি তখন ব্যাটের সাথে বলের যে মুহূর্তে কন্ট্যাক্ট হচ্ছে, মানে একদম পয়েন্ট অফ প্রজেকশন, ঠিক আছে, ব্যাটের সাথে বলের যে মুহূর্তে কন্ট্যাক্ট হচ্ছে পয়েন্ট অফ প্রজেকশন, সেই পয়েন্ট অফ প্রজেকশনে কিন্তু মনে রেখো বাচ্চারা যে তোমার কাইনেটিক এনার্জি সব থেকে বেশি থাকে। হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি মিনিমাম হয়। এটাই যদি প্রজেক্টাইল না বলে একদম কমপ্লিট ভার্টিক্যাল মোশন বলতো, একদম সোজা গেল সোজা নামলো, তখন হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি আমরা বলবো 0, 0। যেহেতু এটা প্রজেক্টাইল মোশন, 2 ডাইমেনশনাল মোশন, তাই জন্য হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি 0 নয়, মিনিমাম। তাহলে খোঁজো কোন অপশানটা আছে যে হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি মিনিমাম। ইট ইজ মিনিমাম অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট। অপশান বি হচ্ছে কারেক্ট, ঠিক আছে। দেখে নাও ইনফরমেশন, দেখে নাও কি লেখা আছে। কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য পয়েন্ট অফ প্রজেকশন। ম্যাক্সিমাম অলরেডি বললাম না, ম্যাক্সিমাম অ্যাট দ্য পয়েন্ট অফ প্রজেকশন মানে যেখান থেকে প্রজেক্ট হচ্ছে সেখানে ম্যাক্সিমাম, নিচে ম্যাক্সিমাম,
অর অ্যাট দ্য পয়েন্ট অফ রিচিং দ্য গ্রাউন্ড, অথবা যে পয়েন্টে গ্রাউন্ডকে টাচ করছে, যে পয়েন্টে গ্রাউন্ডকে টাচ করছে, মানে গ্রাউন্ড থেকে জাস্ট ওঠার সময় আর গ্রাউন্ডকে জাস্ট টাচ করার সময় কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম থাকে, আর সর্বোচ্চ বিন্দুতে হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি মিনিমাম থাকে। তো ইট ইজ মিনিমাম অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট, অপশন বি। চলে যাও নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য অরবাইটাল ভেলোসিটি অফ জিওস্টেশনারি স্যাটেলাইট? জিওস্টেশনারি স্যাটেলাইটের অরবাইটাল ভেলোসিটির ভ্যালু কত? জিওস্টেশনারি স্যাটেলাইটের অরবাইটাল ভেলোসিটির ভ্যালু কত? অপশনস দেওয়া আছে 4.15 কিলোমিটার পার সেকেন্ড, 2.78 কিলোমিটার পার সেকেন্ড, 3.08 কিলোমিটার পার সেকেন্ড, 6.66 কিলোমিটার পার সেকেন্ড। এই যদি পৃথিবী হয়, পৃথিবীর চারিদিকে এই হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইটের অরবিট, আর এইটা হচ্ছে পোলার স্যাটেলাইটের অরবিট। তাহলে আমরা মনে রাখবো জিওস্টেশনারি স্যাটেলাইট পৃথিবীর সারফেস থেকে একটু বেশি হাইটে থাকে। জিওস্টেশনারি স্যাটেলাইট পৃথিবীর সারফেস থেকে প্রায় 36,000 কিলোমিটার হাইটে থাকে, এবং এই জিওস্টেশনারি স্যাটেলাইটের যে অরবাইটাল স্পিড, অর্থাৎ পৃথিবীর চারিদিকে আবর্তনের যে স্পিড, মানে পৃথিবীর চারিদিকে এই স্যাটেলাইটসগুলো তো মুভ করছে, কারণ প্রত্যেকটা স্যাটেলাইটের একটা নির্দিষ্ট অরবাইটাল ভেলোসিটি আছে, তা না হলে তো পৃথিবীর মাটিতে তারা আছড়ে পড়তো। তো এই অরবাইটাল ভেলোসিটির জন্য ওরা কী করছে না, ওই অরবিটটা মেনটেন করতে পারছে। তাহলে জিএসএসের জন্য সেটা আমরা বলবো অ্যাপ্রক্সিমেটলি 3.1 কিলোমিটার পার সেকেন্ড, অ্যাপ্রক্সিমেটলি 3.1 কিলোমিটার পার সেকেন্ড, অ্যাপ্রক্সিমেটলি অবশ্যই। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার আমরা নিয়ে নেবো অপশান সি। অপশান সি নিয়ে নেবো কারেক্ট আনসার, 3.08 কিলোমিটার পার সেকেন্ড, রাউন্ড অফ করে 3.1 কিলোমিটার পার সেকেন্ডও থাকতে পারে অপশান। কারেক্ট আনসার অপশান সি। এক্ষেত্রে একটু ছোট্ট করে বলে দিই তোমায়, এই যে অরবাইটাল স্পিডগুলো ক্যালকুলেট করা হয় সেটা এই ফর্মুলাটা মেনটেন করে ক্যালকুলেট করা হয়, তোমরা একটু মাথায় রাখবে। দেখো পৃথিবীর এখানে এই যে ফর্মুলাটা লেখা আছে না, এটা হচ্ছে তোমার অরবাইটাল ভেলোসিটির ফর্মুলা, মানে যে কোনো একটা স্যাটেলাইটের জন্য তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো। সেটা চাঁদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা ন্যাচারাল যে কোনো স্যাটেলাইটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ইভেন ইফ ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এনি আর্টিফিশিয়াল স্যাটেলাইট অলসো। তাহলে এই যে জিও স্টেশনারি স্যাটেলাইট, ঠিক আছে, জিও স্টেশনারি স্যাটেলাইট সেটা পৃথিবীর চারিদিকে ঘুরছে, পৃথিবীর সার্ফেস থেকে 36,000 কিলোমিটার হাইটে আছে। সো এইচ হচ্ছে এই হাইটটা 36,000 কিলোমিটার, ঠিক আছে বাচ্চারা। আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস হচ্ছে আর, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এগুলো তো কনস্ট্যান্ট। ক্যাপিটাল জিটাকে আমরা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলি, আর ক্যাপিটাল এমটাকে আমরা বলি পৃথিবীর ভর। এখানে ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর মাস। এই যে ফর্মুলাটা, এটাকে এভাবেও লেখা যায় ভি ইকুয়াল টু √ GM ডিভাইডেড বাই স্মল আর। এখানে স্মল আরটা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ, মানে যে কক্ষপথে যে অরবিটে জিওস্টেশনারি স্যাটেলাইট মুভ করছে সেই অরবিটটার যে রেডিয়াস সেটা হচ্ছে স্মল আর, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস, স্মল এইচ হচ্ছে পৃথিবীর সার্ফেস থেকে হাইট। দেখে নাও ইনফরমেশন কী লেখা আছে, যেটা বললাম অরবাইটাল ভেলোসিটি অফ জিওস্টেশনারি স্যাটেলাইট ক্যান বি ক্যালকুলেটেড বাই দ্য ফর্মুলা √GM/r, স্মল আর দ্য অরবাইটাল ভেলোসিটি অফ জিওস্টেশনারি স্যাটেলাইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 3.1 অথবা ঠিক আছে 3.08 কিলোমিটার পার সেকেন্ড। ডেটাটা মনে রেখো, অবশ্যই ডেটাটা কিন্তু তোমরা মনে রেখো। আর জিওস্টেশনারি স্যাটেলাইটের টাইম পিরিয়ড পৃথিবীর সাথে সমান। পৃথিবী যেমন 24 ঘন্টা নিজের চারিদিকে এক পাক দেয়, জিওস্টেশনারি স্যাটেলাইটে কিন্তু একই রকম 24 ঘন্টায় পৃথিবীর চারিদিকে একটা প্রদক্ষিণ কমপ্লিট করে। মানে পৃথিবীর যে টাইম পিরিয়ড অফ রোটেশন দ্যাট ইজ ইকুয়াল টু টাইম পিরিয়ড অফ রিভলিউশন ফর জিএসএস। পৃথিবীর যে টাইম পিরিয়ড অফ রোটেশন দ্যাট ইজ ইকুয়াল টু টাইম পিরিয়ড অফ রিভলিউশন ফর জিএসএস পৃথিবীর চারিদিকে 24 ঘন্টায় এক পাক দিচ্ছে। তাই জন্য পৃথিবীবাসী অবজারভার যখন জিএসএসকে আকাশের দিকে দেখছে, আকাশে দেখতে পাচ্ছে জিএসএসকে, তখন কিন্তু ডেফিনেটলি একটা পজিশনে দেখছে। বিকজ আমরাও যেমন মুভ করছি, জিএসএসও কিন্তু আমাদের সাথে একসাথে সেম টাইম পিরিয়ড নিয়ে মুভ করছে, যে কারণে টু অ্যান অবজারভার অ্যাট আর্থ সারফেস দ্যাট জিএসএস ইজ স্টেশনারি। তাই এটাকে রিলেটিভলি স্টেশনারি স্যাটেলাইট বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইট। অবজারভারের রেসপেক্টে এটা হয় স্টেশনারি স্যাটেলাইট। চলে যাও পরবর্তী কোয়েশ্চেন। উইচ অফ দ্য ফলোয়িং অ্যাবাউট SHM ইজ কারেক্ট? SHM এর ব্যাপারে নিচের কোন তথ্যটা কারেক্ট? দেখো এগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন। CGL টায়ার 2 এর জন্যই রাখছি এগুলোকে। উইচ অফ দ্য ফলোয়িং অ্যাবাউট SHM? SHM মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। SHM কথাটা মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। SHM কথাটা মানে কি বাচ্চারা? সিম্পল হারমোনিক মোশন। সিম্পল SHMটা হচ্ছে বাচ্চারা সিম্পল হারমোনিক মোশন। কোথায় দেখা যায়? এক্সাম্পল কোথায়? পেন্ডুলামের যে মোশন সেটাকেই তো সিম্পল হারমোনিক মোশন বলা হয়।
পেন্ডুলামের যে মোশন, পেন্ডুলামটাকে আমরা যখন ডিসপ্লেস করি নিজের অবস্থান থেকে, তখন পেন্ডুলামটা আইদার সাইডে মুভ করে, তাই না? এইভাবে পেন্ডুলামের যে মোশনটা হচ্ছে, আমি জাস্ট র্যান্ডামলি আঁকার চেষ্টা করলাম। চলো, এই হচ্ছে পেন্ডুলামের ছবি দেওয়া আছে। তুমি যখন পেন্ডুলামটাকে ফোর্স দিচ্ছ, প্রথমে পেন্ডুলামটা ঝুলছে, যেই ফোর্স দিলাম সে ব্যাটা দুলছে। আগে ঝুলছিল, ফোর্স দেওয়াতে সে এবার দুলতে লাগলো। তাহলে সেই দুলছে, সেই প্রসেসটাকে আমরা বলি অসিলেশন। তো সেটাই হচ্ছে এখানে সিম্পল হারমোনিক অসিলেশন। তাহলে মনে রাখবো, এই সিম্পল হারমোনিক অসিলেশনের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এ প্রপোর্শন মাইনাস এক্স। এইটা মনে রাখবে, যেখানে এটা হচ্ছে ত্বরণকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে ত্বরণ মানে রেস্টোরিং অ্যাক্সেলারেশন, এটাকে বলা হয় রেস্টোরিং অ্যাক্সেলারেশন। আর এক্স হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে মনে রাখবে, পেন্ডুলামের ক্ষেত্রে যে আমরা সিম্পল হারমোনিক মোশন অ্যাপ্লাই করছি, সেই সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্টটা হচ্ছে এরকম যে পেন্ডুলামটা যে দুলছে, এই যে দুলছে পেন্ডুলামটা, ঠিক আছে? তাহলে নিজের যে ইকুইলিব্রিয়াম পজিশন, সেখান থেকে তো পেন্ডুলামটা দুলছে, মানে সেখান থেকে এক্সট্রিম হাইটে যাচ্ছে, এদিকে একটা এক্সট্রিম হাইট, আবার এদিকে একটা এক্সট্রিম হাইট, আবার এদিকে এক্সট্রিম হাইট, আবার এদিকে এক্সট্রিম হাইট, এই চক্করে যাচ্ছে, দিয়ে আবার সেখান থেকে আস্তে আস্তে স্লো ডাউন হতে থেমে যাচ্ছে। তাহলে মনে রাখতে হবে, এই যে এক্সট্রিম পয়েন্ট না, এই এক্সট্রিম পয়েন্ট, এইটা বা এইখানে যে এক্সট্রিম পয়েন্টটা যেখানে আছে, তো সেখানে ত্বরণ সব থেকে বেশি থাকে। কেন বলো তো? এই ফর্মুলাটা একটু মনে রাখো, এ প্রপোর্শন মাইনাস এক্স। এখানে এটা হচ্ছে রেস্টোরিং অ্যাক্সেলারেশন। রেস্টোরিং অ্যাক্সেলারেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি কী বলো তো, মানে যে ত্বরণ নিয়ে পেন্ডুলাম কামব্যাক করে তাকে রেস্টোরিং অ্যাক্সেলারেশন বলা হয়। যে ত্বরণ নিয়ে পেন্ডুলাম কামব্যাক করে, পেন্ডুলামকে যখন তুমি ডিসপ্লেস করছো হাইয়েস্ট পয়েন্ট থেকে, মানে এক্সট্রিম পয়েন্ট থেকে, সে তো কামব্যাক করছে, যে ত্বরণ নিয়ে কামব্যাক করে তাকে বলা হয় রেস্টোরিং অ্যাক্সেলারেশন। দ্যাট মাস্ট বি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট, মানে যত বেশি ডিসপ্লেসমেন্ট হবে তত রেস্টোরিং ত্বরণটাও বেশি হবে। কম ডিসপ্লেসমেন্ট হলে রেস্টোরিং ত্বরণের মান কম হবে, বেশি ডিসপ্লেসমেন্ট হলে রেস্টোরিং ত্বরণ বা রেস্টোরিং অ্যাক্সেলারেশনের মানটা বেশি হবে। রেস্টোরিং অ্যাক্সেলারেশন কাকে বলে? যে অ্যাক্সেলারেশনটা পেন্ডুলামকে কামব্যাক করতে সাহায্য করছে। তাহলে অবশ্যই দেখি এবার, তাহলে কারেক্ট আনসার কোনটা নেব? চলো, কি বলছো অপশানে? SHM, ইন কেস অফ SHM সিম্পল হারমোনিক মোশন, পেন্ডুলামের মোশন, সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য এক্সট্রিম পয়েন্ট। এটা ঠিক দেওয়া আছে, অ্যাক্সেলারেশন ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য এক্সট্রিম পয়েন্ট, বিকজ আমরা তো বললাম এ প্রপোর্শন টু মাইনাস এক্স। তাহলে এক্স যেখানে বেশি সেখানেই এটা বেশি হবে, এ ফর অ্যাক্সেলারেশন। এক্সটা কোথায় বেশি? এক্সটা তো ডিসপ্লেসমেন্ট, তাহলে এক্সটা বেশি হচ্ছে তোমার এক্সট্রিম পয়েন্টে, তাহলে এক্সট্রিম পয়েন্টে এক্সটা বেশি, তাই এটা বেশি, ঠিক আছে? তাহলে অবশ্যই সঠিক, এই অপশানটা সঠিক আছে। আর এই যে নেগেটিভ সাইনটা হচ্ছে যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার উল্টো দিকে অ্যাক্সেলারেশন কাজ করছে, তাই নেগেটিভ সাইনটা দেওয়া হয়েছে। বি অপশানটা পড়ো, ইন সিম্পল হারমোনিক মোশন ভেলোসিটি ইজ মিনিমাম অ্যাট এক্সট্রিম পয়েন্ট, এটাও ঠিক দেওয়া আছে। এই যদি আমার পেন্ডুলাম হয়, এক্সট্রিম পয়েন্টে কী হয়? এক্সট্রিম পয়েন্টে তো কাইনেটিক এনার্জিটা মিনিমাম হয়, আর তাই না পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হয়। দেখো বাচ্চারা, কাইনেটিক এনার্জি মিনিমাম, হাইস্ট পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। এবার কাইনেটিক এনার্জি মানে কি? হাফ mv স্কোয়ার, ভি ফর ভেলোসিটি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, তো ভেলোসিটি তো অবশ্যই তাহলে কম থাকছে, তাহলে হাইয়েস্ট পয়েন্টে এক্সট্রিম পজিশনে ভেলোসিটি তো মিনিমাম থাকবে, তাহলে এটাও তো কারেক্ট, এও কারেক্ট, বিও কারেক্ট। তাহলে অবশ্যই বোথ এ অ্যান্ড বি নিতে হবে। অপশান সি তাহলে কারেক্ট আনসার। কারেক্ট আনসার তাহলে অপশান সি। দেখে নাও, এও সঠিক ছিল, বিও সঠিক ছিল, তাহলে কারেক্ট আনসার অপশান সি হবে, বোথ এ অ্যান্ড বি। ঠিক আছে, চলো চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন, which of the following are the areas of application for Doppler effect? ডপলার এফেক্টের এরিয়া অফ অ্যাপ্লিকেশন বলতে হবে, ডপলার এফেক্টের এরিয়া অফ অ্যাপ্লিকেশন বলতে হবে বাচ্চারা। অফ ডপলার এফেক্ট, দেখা যাক, ডপলার হচ্ছে সায়েন্টিস্টের নাম থেকে আসছে। ডপলার এফেক্টের অ্যাপ্লিকেশন কোথায় দেখা যায়? অপশান দিচ্ছে অ্যাট এয়ারপোর্টস টু গাইড এয়ারক্রাফট, এয়ারপোর্টে এয়ারক্রাফটকে গাইড করতে, এয়ারক্রাফট গাইডেন্সে, মিসাইল গাইডেন্সে বলছে ফার্স্ট অপশান। সেকেন্ড অপশান বলছে ইন দ্য মিলিটারি টু ডিটেক্ট এনিমি এয়ারক্রাফট, এনিমি এয়ারক্রাফটকে ডিটেক্ট করতে মিলিটারি ডিপার্টমেন্টে ইউজ করা হয়। সোনোগ্রাফি, মেডিকেল সায়েন্সের যে সোনোগ্রাফি টেস্ট হয়, ডপলার সোনোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি। আর লাস্ট অপশান বলছে অল অফ দ্য অ্যাবাভ। যদি আনসার জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, একটু ইনফরমেশন পড়ে নাও। দেখো কি বলছে, দ্য চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি কজড বাই আ মুভিং অবজেক্ট ডিউ টু ডপলার এফেক্ট ইজ ইউজ টু মেজার দেয়ার ভেলোসিটিজ ইন ডাইভার্স এরিয়াজ। ডপলার এফেক্টের কিন্তু প্রচুর ব্যবহার রয়েছে। প্রথমে বলি ডপলার এফেক্ট কাকে বলে। একটা ট্রেন মনে করো তোমার দিকে এগিয়ে আসছে, না তোমাকে মারবে বলে নয়, তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, ট্রেন তোমার দিকে এগিয়ে আসছে,
সাউন্ড ক্রিয়েট করতে করতে, হর্ন ক্রিয়েট করতে করতে তোমার দিকে এগিয়ে আসছে। যত ট্রেন তোমার কাছে আসবে তত তোমার সাপেক্ষে, তুমি তো শ্রোতা, তুমি তো লিসেনার, ট্রেনের হুইসেল তুমি শুনছো, ট্রেন যত তোমার কাছে আসছে তোমার মনে হচ্ছে অ্যাজ ইফ অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড সেটা ইনক্রিজ করে যাচ্ছে। আবার সেই ট্রেনটাই যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড তোমার সাপেক্ষে ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে শ্রোতার সাপেক্ষে যখন ডিস্টেন্সটা কমে আসে সোর্স অফ সাউন্ডের, তখন শ্রোতার মনে হয় যে শব্দের যে ফ্রিকোয়েন্সি সেটা কমে যাচ্ছে। আবার সেই সোর্স অফ সাউন্ড যখন শ্রোতাকে ছেড়ে বা লিসেনারকে ছেড়ে চলে যায়, তখন ডিস্টেন্সটা, রিলেটিভ ডিস্টেন্সটা বেড়ে যায়, তো সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কমে যায়। তাহলে এই যে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সির যে চেঞ্জটা হচ্ছে, কাছে আসলে ফ্রিকোয়েন্সি বাড়ছে আর দূরে গেলে ফ্রিকোয়েন্সি কমছে, তো এই ঘটনাটাকে ডপলার এফেক্ট বলা হয়। ডপলার এফেক্ট সবসময় কিন্তু মুভিং অবজেক্টের ফ্রিকোয়েন্সি চেঞ্জ নিয়ে রিলেটেড। তো এইটাকে কাজে লাগিয়ে আমরা বহু জায়গায় এটার অ্যাপ্লিকেশান তৈরি করেছি। ইট ইজ ইউজড বাই পুলিশ টু চেক ওভার স্পিডিং ভেহিকলস। তাহলে পুলিশরা যে র্যাডার গান ইউজ করে না, ডপলার র্যাডার গান, যেটা দিয়ে হচ্ছে ওরা ডিটেক্ট করতে পারে যে একটা অ্যাপ্রোচিং ভেহিকেলের স্পিড কত, ঠিক আছে? তো সেইখানে ডপলার এফেক্ট অ্যাপ্লাই করা হয়। মেডিকেল সায়েন্সে যে সোনোগ্রাফি হয়, ডপলার সোনোগ্রাফি, সেখানে ভেসেলসের মধ্যে দিয়ে ব্লাড ফ্লো, তার ফ্রিকোয়েন্সি ডিটেকশন, সেখানে কিন্তু অবশ্যই সোনোগ্রাফিতে ডপলার এফেক্ট ইউজ করা হয়। আবার এয়ারক্রাফটেও মনে রেখো যে এনিমি এয়ারক্রাফটকে ডিটেকশনের জন্য, ঠিক আছে, সেখানেও কিন্তু অবশ্যই মিলিটারি ডিপার্টমেন্টে আমরা ডপলার এফেক্টকে ব্যবহার করি। তো একটু পড়ে নাও যা যা বললাম। তাহলে এখানে কারেক্ট আনসার অপশান ডি, অল অফ দিস নিয়ে নেবো কারেক্ট আনসার, ঠিক আছে? দেখে নাও। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাও। আজকের পরবর্তী কোয়েশ্চেন, দ্য ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। দ্য ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের ওপর ইনফরমেশন কী কী দেওয়া আছে, কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। আর ক্লোজড কন্টিনিউয়াস কার্ভস, আচ্ছা, ট্রাভেল ফ্রম নর্থ টু সাউথ আউটসাইড দ্য ম্যাগনেট অ্যান্ড ফ্রম সাউথ টু নর্থ ইনসাইড দ্য ম্যাগনেট, বেন্ড অ্যালং দ্য লেন্থ অফ দ্য ম্যাগনেট, মিউচুয়ালি repel each other, never intersect each other, mutually repel each other, never intersect each other। বিভিন্ন স্টেটমেন্ট দেওয়া আছে, তো তোমাকে দেখতে হবে যে কোন স্টেটমেন্টটা কারেক্ট আছে। আচ্ছা, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, এই যদি আমার ম্যাগনেট হয় যার এইটা হচ্ছে নর্থ পোল, এইটা হচ্ছে সাউথ পোল, তাহলে একটা ছোট্ট, এটা একটা বার ম্যাগনেট আছে আমার কাছে, সেই বার ম্যাগনেটের সামনে যদি একটা ছোট্ট ছোট্ট খুব ছোট্ট বাচ্চা, খুব ছোট্ট একটা তোমার ম্যাগনেটিক কম্পাস আনা যায়, সেই কম্পাসের যে নর্থ পোল, সেই নর্থ পোলটা এই ম্যাগনেটের নর্থ পোলের জন্য যে ডিফ্লেকশন দেখাবে, সেই ডিফ্লেক্টেড পয়েন্টসগুলোকে আমরা এক্সামিন করেই কিন্তু লাইন অফ ফোর্স ড্র করতে পারি। লাইন অফ ফোর্স ড্র করলে তার মানে ব্যাপারটা ঠিক এইরকম টাইপের দেখতে হয়। একটু কালার চেঞ্জ করে দিলাম, দেখে নাও। এই লাইন অফ ফোর্সগুলো এরকম আউটসাইড দ্য ম্যাগনেট, নর্থ থেকে সাউথের দিকে মুভ করে, আউটসাইড দ্য ম্যাগনেট। আর ইনসাইড দ্য ম্যাগনেট এরা হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে মুভ করে। মনে রেখো, ইনসাইড দ্য ম্যাগনেট এরা সাউথ থেকে নর্থের দিকে মুভ করে। আর এরা অবশ্যই ক্লোজ হয়। ক্লোজ কেন বলছি? নর্থ টু সাউথ আউটসাইড দ্য ম্যাগনেট, আর সাউথ টু নর্থ হচ্ছে ইনসাইড দ্য ম্যাগনেট। আমি আবারও বলছি যে একটা ছোট্ট কম্পাস, তার যে নর্থ পোল, সেটা এই নর্থ পোলের জন্য যে ডিফ্লেকশনটা এক্সপিরিয়েন্স করবে, তার জন্য কিন্তু এই লাইন অফ ফোর্স তৈরি হয়। তাহলে অবশ্যই এরা ক্লোজড কন্টিনিউয়াস কার্ভস, এটা রাইট। ট্রাভেল ফ্রম নর্থ টু সাউথ আউটসাইড দ্য ম্যাগনেট, আর ইনসাইড দ্য ম্যাগনেট এরা সাউথ টু নর্থ মুভ করে, এটাও কারেক্ট, মনে রাখবো। আচ্ছা, বেন্ড অ্যালং দ্য লেন্থ অফ ম্যাগনেট কারেক্ট, মিউচুয়ালি রিপেল ইচ আদার কারেক্ট, নেভার ইন্টারসেক্ট ইচ আদার কারেক্ট। মানে এরা কখনো একে অপরকে ইন্টারসেক্ট করে না, টাচ করে না। এবং কোনো একটা পয়েন্টে যখন আমি ট্যানজেন্ট টানবো, সেই ট্যানজেন্টটা সেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বুঝিয়ে দেবে। কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট টানলে সেই ট্যানজেন্ট কী করে? সেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা বুঝিয়ে দেয়। তাহলে অবশ্যই এক্ষেত্রে সবকটা যে স্টেটমেন্ট দেওয়া ছিল সবই কিন্তু দেখে নাও, প্রত্যেকটা দেখে নাও, সবকটাই কারেক্ট আছে। লাইন্সগুলো তোমার প্যারালাল নেচারের হয়, তারা একে অপরকে ইন্টারসেক্ট করে না, ঠিক আছে, লেন্থ বরাবর বেন্ড হয়ে যাচ্ছে, ক্লোজ কার্ভ, তো সবকটাই এখানে কারেক্ট নিয়ে নেবো। তাহলে আমরা নিয়ে নেবো 1 2 3 4 5, লাস্ট অপশানটাই নিয়ে নেবো আমরা কারেক্ট, সবকটাই ঠিক আছে। অপশান ডি হচ্ছে কারেক্ট, সাতেরটা। চলে যাও পরবর্তী কোয়েশ্চেন, 8 নম্বর কোয়েশ্চেন। When is a p-n junction diode said to be forward biased? তাহলে p-n junction ডায়োডের ব্যাপারে আজকের পরবর্তী কোয়েশ্চেন দেওয়া আছে। ফরওয়ার্ড বায়াসড, p-n junction ডায়োডকে ফরওয়ার্ড বায়াস কখন বলা হবে? এবার তুমি বলবে স্যার জাংশন ডায়োড কী জিনিস? ঠিক আছে, p-n junction ডায়োড যেটা দিয়ে আমরা রেকটিফায়ার তৈরি করতে পারি। রেকটিফায়ার যে হচ্ছে অল্টারনেটিং কারেন্টকে
ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করতে পারে, এসি টু ডিসি। তার জন্য আমরা রেকটিফায়ার ব্যবহার করি, সেই রেকটিফায়ার তৈরি করতে ডায়োড ইউজ করা হয়। ব্রিজ রেকটিফায়ার রয়েছে, হাফ ওয়েভ রেকটিফায়ার রয়েছে, ফুল ওয়েভ রেকটিফায়ার রয়েছে, বিভিন্ন রেকটিফায়ারে ডায়োড ইউজ করা হয়। ডায়োডের কাজ হচ্ছে ডায়োড ডিআইওডি, অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করা, এসি টু ডিসি। উল্টোটাও একজন করতে পারে, ডিসিকে এসিতে কনভার্ট করে ইনভার্টার, এসিকে ডিসিতে কনভার্ট করে ডায়োড। আবারও বলি, এসিকে ডিসিতে কনভার্ট করে ডায়োড অথবা রেকটিফায়ার, আর ডিসি টু এসি বললে ইনভার্টার, ডিসি টু এসি বললে এখানে এসি টু ডিসি। আচ্ছা, এবার পিএন জাংশন ডায়োডের পি ফর পজিটিভ ডোপিং, এন ফর নেগেটিভ ডোপিং। ধরো এই এতটা হচ্ছে পজিটিভ ডোপিং, এতটা হচ্ছে নেগেটিভ ডোপিং। সাপোজ একটা ডায়োডের ধরো একটা সাইড পি টাইপ ডোপিং করা হয়, একটা সাইড এন টাইপ ডোপিং করা হয়। পি ফর পজিটিভ, এন ফর নেগেটিভ, এই ইনফরমেশনগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। নেগেটিভ টাইপ ডোপিংয়ে কী হয়, মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর পজিটিভ টাইপ ডোপিংয়ে কী হয়, মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। আবারও বলছি, নেগেটিভ টাইপ ডোপিংয়ে মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি চার্জ ক্যারিয়ার, মানে চার্জ ক্যারি করে কে, মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। আর পজিটিভ টাইপ ডোপিংয়ে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। হোলটা হচ্ছে হাইপোথেটিক্যালি পজিটিভ চার্জ, আর ইলেকট্রনটা হচ্ছে প্র্যাকটিক্যালি নেগেটিভ চার্জ। তো আমরা মনে রাখবো ইলেকট্রনিক্সে হোল এবং ইলেকট্রন দুজনেরই মুভমেন্টের মাধ্যমে কিন্তু কারেন্ট ফ্লো হয়। আচ্ছা, এন টাইপ ডোপিং, নেগেটিভ টাইপ ডোপিংয়ে আমরা পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট ইউজ করি, আর পজিটিভ টাইপ ডোপিংয়ে আমরা হচ্ছে ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট ইউজ করি ডোপ করার জন্য। তাহলে মনে রাখবো যে এন টাইপ ডোপিংয়ে আমরা পেন্টাভ্যালেন্ট কোনো একজন ফরেন পার্টিকেল দিয়ে সিলিকনকে ডোপ করি যখন এন টাইপ ডোপিং হয়। আর পি টাইপ ডোপিংয়ের ক্ষেত্রে আমরা ধরো ট্রাইভ্যালেন্ট কোনো একটা এলিমেন্ট হতে পারে অ্যালুমিনিয়াম বা বোরন, তাকে দিয়ে সিলিকনকে আমরা ডোপ করি। এন টাইপের ক্ষেত্রে তুমি পেন্টাভ্যালেন্ট কাউকে ইউজ করতে পারো, ফর এক্সাম্পল আর্সেনিক। আর পি টাইপের ক্ষেত্রে তুমি ট্রাইভ্যালেন্ট কোনো ইম্পিউরিটি অ্যাটম ইউজ করতে পারো, ফর এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম অথবা বোরন, ঠিক আছে। কাকে ডোপ করা হয়, সিলিকনকে। সিলিকন কোথায় থাকে, ইলেকট্রনিক সার্কিটে অনেক জায়গায় সিলিকন থাকে, যেমন সবথেকে বড় এক্সাম্পল তোমার ল্যাপটপে যে সলিড স্টেট ড্রাইভ রয়েছে সেখানেই সিলিকন রয়েছে, প্রসেসর চিপ তাতে সিলিকন রয়েছে। তো এখানেও পিএন জাংশন ডায়োড যেটা বললাম, ব্রিফ করে দিলাম ইনফরমেশন, কাজে লাগবে এগুলো। ফরওয়ার্ড বায়াসড কখন হবে, মনে রাখবো ফরওয়ার্ড বায়াসডের শর্ত হচ্ছে ব্যাটারির পজিটিভ যখন, ব্যাটারির পজিটিভ, জাস্ট এ সেকেন্ড একটু ওয়েট করো, এই জায়গাটা একটু ভালো করে লিখে দিই। নাও, ব্যাটারির বা সেল তার পজিটিভ যখন ডায়োডের পজিটিভের সাথে কানেক্টেড, এইটাকে ফরওয়ার্ড বায়াস বলা হয়, দ্যাট ইজ কল্ড ফরওয়ার্ড বায়াস। এখানে বায়াস কথাটা মানে হচ্ছে টু কানেক্ট উইথ আ ব্যাটারি, তাহলে ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে পিপিএনএন, দ্যাটস ইট, পিপিএনএন। ব্যাটারির পজিটিভ আর ডায়োডের পজিটিভ কানেক্টেড, ব্যাটারির নেগেটিভ ডায়োডের নেগেটিভ কানেক্টেড, হয়ে গেল ফরওয়ার্ড বায়াসড। তাহলে এখানে কি আছে, ওয়েন পি সাইড ইজ কানেক্টেড টু দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি, একটু কালার চেঞ্জ করে দিই, দেখে নাও। তাহলে পি সাইড is connected to the positive terminal of the battery, option A correct. When N side is connected to the positive terminal, na, option B bhul. When P side is connected to the negative terminal of the battery, না, C ভুল, D ভুল, কারেক্ট আনসার অপশন A হবে, অপশন A হবে। তাহলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে মনে রাখবে PPNN কানেকশন, এর উল্টোটা হচ্ছে রিভার্স বায়াস। রিভার্স বায়াসে কী হয়, PNNP কানেকশন, মানে ব্যাটারির পজিটিভ যদি ডায়োডের নেগেটিভে কানেক্টেড হয় তাহলে সেটাকে রিভার্স বায়াস বলে, আর ব্যাটারির পজিটিভ যদি ডায়োডের পজিটিভে কানেক্টেড হয় তাহলে সেটাকে ফরওয়ার্ড বায়াস বলে। ব্যাটারির পজিটিভ যদি ডায়োডের পজিটিভের সাথে কানেক্টেড হয় দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াসড, আর ব্যাটারির পজিটিভ যদি ডায়োডের নেগেটিভের সাথে কানেক্টেড হয় দ্যাট ইজ কল্ড রিভার্স বায়াস। তাহলে এখানে কারেক্ট আনসার অপশন এ হচ্ছে। তাহলে এরকমই ভালো ভালো কোয়েশ্চেন আজকে আমরা প্র্যাকটিস করলাম। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং ডিসক্রিপশন বক্সে যে ফিডব্যাক ফর্ম আছে সেখানেও তোমরা জানাও যে ক্লাসগুলো কেমন লাগছে। আজকে সিজিএল টায়ার 2 স্পেশাল কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন করালাম, আবার এরকম কোয়েশ্চেন আমরা করাবো। তোমরা জানো সামনের মাসের সম্ভবত 2 তারিখ থেকে টায়ার 2 এর এক্সাম রয়েছে, তো তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিও। যারা যারা টায়ার 1 ক্লিয়ার করেছো, রাইসের তরফ থেকে সবাইকে অবশ্যই আমরা অভিনন্দন জানাচ্ছি। তোমরা টায়ার 2টাও যেন ক্লিয়ার করা যায়, রেগুলার বেসিসে ক্লাসগুলো করতে থাকো, ডেফিনেটলি পারবে। আমাদের এখানে অনলাইন প্ল্যাটফর্ম তোমরা এনজয় করো, ফলো আস ফর সাকসেস, এনজয় ক্লাসেস ফ্রম বেস্ট লার্নিং প্ল্যাটফর্ম রাইসমার্ট। রাইসমার্টের তরফ থেকে তোমরা বেস্ট ক্লাসগুলো পেতে থাকবে। এখানে এক্সাম আপডেট পেয়ে যাবে, কী কী ফিচার্স রয়েছে আমাদের এখানে দেখে নাও। এক্সাম আপডেট পাচ্ছ, প্রপার গাইডেন্স পাচ্ছ, রেগুলার মোটিভেশন পাচ্ছ, ক্লাসরুম কোচিং পাচ্ছ এবং অনলাইন প্ল্যাটফর্ম পাচ্ছ। এত রকমের সুবিধা এক ছাদের তলায় তোমরা পেয়ে যাচ্ছ। তো ডেফিনেটলি আমরা
তোমাদেরকে বলছি তোমরা রাইস স্মার্টের সঙ্গে যুক্ত হও, আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করো, আমাদের ইউটিউব ক্লাসগুলো ফলো করো, এবং ইউটিউব ক্লাস দেখে যদি তোমরা ইন্টারেস্টেড হও, ভালোবাসো আমাদের ক্লাসগুলোকে, ডেফিনেটলি কমেন্ট করো, স্প্রেড করো। পাশাপাশি আমাদের যে গুগল প্লে স্টোরে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ইনস্টল করো, সেখান থেকেও তোমরা কোর্স স্ট্রাকচারগুলো দেখে নিতে পারবে এবং তোমরা কিন্তু অনলাইনে বাড়িতে বসে পেড ব্যাচে ভর্তি হতে পারবে। ঠিক আছে, WBCS, SSC, ব্যাংকিং, রেলওয়ে, অপশনাল কোর্স এবং ফাউন্ডেশন কোর্সে তোমরা নিজেদেরকে অবশ্যই নথিভুক্ত করতে পারো। আমাদের গুগল প্লে স্টোর থেকে অবশ্যই রাইস স্মার্টের অ্যাপটাকে তোমরা নামিয়ে নাও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, লাইক করো, স্প্রেড করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের জন্য এতটাই।